এই সরকার আদৌ নির্বাচনের দিকে হাঁটতে পারবে কিনা। আমার মতে তো এই সরকারের ওই অ্যাবিলিটি নাই যে একটা ইলেকশন করার, মানে এটা হচ্ছে আমি মনে করি এই সরকার তার কোনো কাজ দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা করতে পারবে। এই যে শেখ হাসিনার প্রতিকৃতি করা হচ্ছে, এটার কিন্তু একটা লিগেসি হবে। কারণ আমি ধরে নিলাম যে খালেদা জিয়ার ওই প্রতিকৃতিটা মঙ্গল শোভাযাত্রার পেছনে অন্য আরেকটা গোষ্ঠী এসে তারা এটা ইনক্লুড করেছিল, তাহলে সেটা তো ছিল একটা খারাপ উদাহরণ। হ্যাঁ, আপনি খারাপটাকে কেন বেছে নিয়ে বরং নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এবং একই সঙ্গে এই মঙ্গল শোভাযাত্রায় বা নতুন যে নাম হয়েছে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার একটা প্রতিকৃতি বানিয়ে সেই যে পুরনো রাজনৈতিক প্রতিহিংসা এবং ঘৃণার চাষাবাদ সেটি আবার শুরু হয়েছে, এটি একটি বিষয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে বলেছেন যে লোকজন নাকি তাদেরকে রাস্তাঘাটে লোকজন নাকি তাদেরকে বলছে যে তারা এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। তার মানে বিষয়টা সেই দিকেই যাচ্ছে। বিএনপি সহ অন্যান্য পক্ষ যে অভিযোগ করছিল যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, আদৌ এই 25শে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা সেটা এই সংশয়টা আরও বেশি পাকাপোক্ত হচ্ছে। এবং মেঘনা আলম নামে একজন মডেল কাম অভিনেত্রী, তাকে এই সরকার 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে বাসার থেকে দরজা ভেঙে তুলে এনে 24 ঘন্টার অধিক সময় আটকে রেখে পরে তাকে ডিটেনশনে 30 দিনের ডিটেনশনে পাঠিয়েছে। কেন তাকে ডিটেনশনে পাঠানো হলো, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন শেরিপাল শায়ার, শিক্ষক ও গবেষক। শেরিপাল শায়ার, আপনাকে ধন্যবাদ আমার শোতে উপস্থিত হওয়ার জন্য। আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। শরীফ, মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করি আর কি। মঙ্গল শোভাযাত্রা দীর্ঘদিন এইটা আসলে একটা স্বতন্ত্র চারুকলা ইনস্টিটিউট, তাদের একটা শেষ বর্ষের ছাত্ররা সেটি আয়োজন করত, সেটা নিয়ে এবার প্রথম থেকে একদম তুলকালাম অবস্থা চলছিল। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, চারুকলা অনুষদের শিক্ষকরা এবার নিজেরা দায়িত্ব নিয়েছেন এবং সেখানে একেবারে প্রত্যক্ষভাবে যে বর্তমান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের একটা প্রভাবও আমরা নানাভাবে শুনছি আর কি। এবং প্রথম দিকে এই মানে নামটা বদল হবে সেটা নিয়েও গুঞ্জন হচ্ছিল এবং শেষ পর্যন্ত নামটা বদল হলো। মঙ্গলের বদলে আনন্দতে কি এমন ফায়দা হচ্ছে সেটি একটি কোশ্চেন। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, সেখানে শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রতিকৃতি, বিকৃত প্রতিকৃতি বানানো হয়েছে, যেটার উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে একসময় খালেদা জিয়ার প্রতিকৃতি বানানো হয়েছিল, যদিও সেটি ছিল আসলে শুধু আওয়ামী লীগারদের, মানে আগেই বানানো হয়েছিল সেই শোভাযাত্রায়, সেটি তারা পেছনে অংশগ্রহণ করেছিল। কিন্তু একটা কথা আলোচনা হচ্ছে যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন আর কি। কেউ হয়তো আগে করেছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি আমি করি তাহলে তো তার সঙ্গে আর আমার পার্থক্য রইল না আর কি। মানে এই মঙ্গলটা বাদ দেওয়াতে কি এমন হচ্ছে, বা আনন্দতেও কোনো সমস্যা আছে কিনা আর কি, আপনার কি মনে হয়? মানে মঙ্গল হিন্দুয়ানি শব্দ, আনন্দ কি মানে বাংলাদেশি শব্দ, এটা কি শব্দের সাথে এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এইসব কোনো কিছু যায় আসে কিনা? ধন্যবাদ লাউ ভাই। মানে এখানে মানে আমি ব্যক্তিগতভাবে তো আমার কাছে কখনোই বাংলা ভাষার কোনো শব্দ, মানে তার যে ধর্মীয় পরিচয় আছে, আমি কখনো এগুলাতে বিশ্বাস করি না। এটা আমার ভাষা, আমার ভাষার ভিতরে যেটা যেটা আছে এটা আমার ঐতিহ্য, আমার কালচার, আমার সংস্কৃতি। তো সেখানে মঙ্গল বা আনন্দ এটা কোনো ম্যাটার করে না। ম্যাটারটা হচ্ছে যে কেন আমি মঙ্গল বাদ দিয়ে আনন্দ বলছি।
মানে এটা যদি এমন হতো যে ঠিক আছে আমরা এখন থেকে মঙ্গল শোভাযাত্রা বলবো না, আমরা আনন্দ শোভাযাত্রা বলবো, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এটার পেছনে তো একটা রাজনীতি আছে। মানে যেই রাজনীতিটা মানে দুঃখজনক হলো যে অনেকে আমি দেখলাম যে এই মঙ্গল শোভাযাত্রার পেছনে নাকি আওয়ামী লীগের একটা মানে ইন্ধনও আছে, মানে মঙ্গল বলা এটা নাকি আওয়ামী ভাষা, মানে অনেকে এরকম বলার চেষ্টা করছে আর কি। বলে আর কি। তো এগুলো খুব হাস্যকর। কিন্তু আপনি দেখেন যে যদি মঙ্গল শোভাযাত্রা নিয়ে কোনো আপত্তি থাকতো, বিএনপি তো দুইবার ক্ষমতায় ছিল, তারা কি কখনো এটা নিয়ে আপত্তি করেছে? করেনি কখনো। মানে তারা তো পলিটিক্যাল পার্টি, তারা কোনোদিন এগুলো নিয়ে কিন্তু কথা বলে নাই। কিন্তু এই অরাজনৈতিক সরকার তারা কিন্তু এই ভাষার রাজনীতিটা আমাদের সাথে করলো। এবং আমাদের উপদেষ্টা, যিনি সংস্কৃতি উপদেষ্টা, উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন বেশ কয়েক সপ্তাহ আগে। তখন কিন্তু এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে যে কেন মঙ্গল বাদ দিয়ে আনন্দ বলতে হবে। তো পরে আবার কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। মানে আমাদের একটা ধারণা ছিল, বা আমার একটা ধারণা ছিল যে হয়তো এটা থেকে সরকার সরে আসছে। কিন্তু আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিফিং করলেন এবং ওখানে যখন এটা উল্লেখ করলেন, তখন বুঝতে হলো যে আসলে এটা সরকারই আসলে এটার সাথে ইনভলভ, মানে সরকারেরই একটা ইন্ধন আছে। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের জন্য সুবিধাজনক জায়গাটা হলো যে আয়োজক যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, তো সরকার সরাসরি এখানে নাই, আসলে এড়িয়ে যাওয়ার একটা সুযোগ তার আছে। কিন্তু এটা খুব স্পষ্ট, মানে আমি এত বছর ধরে আমি ছোটবেলা থেকেই, যেহেতু আমার জন্মও ঢাকায়, মানে আমি ঢাকায় যেহেতু বেড়ে উঠেছি, পয়লা বৈশাখে আমরা ছোটবেলা থেকেই যেতাম, মা বাবা নিয়ে যেত। মানে আমি কখনো সেখানে মানে কোনো এই বড়, মানে ইভেন গত বছর পর্যন্ত আমি সরকারের ইনভলভমেন্টটা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আমি আসলে দেখি নাই, এত প্রত্যক্ষভাবে এরকম আমি দেখি নাই। মানে এবার কেন জানি মনে হচ্ছে যে প্রত্যেকটা আয়োজনের ভেতরেই সরকারের একটা ইনভলভমেন্ট আছে। এটা আমি কখনো দেখি নাই। আগে হয়তো থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশ্য ছিল না, এবার খুব প্রকাশ্য। মানে উপদেষ্টাই বলে দিচ্ছেন যে আমরা এটা করছি, আমরা ওটা করছি, পাহাড়ির ওই অনুষ্ঠান আমরা করব, মানে এগুলো আমি কখনো দেখি নাই আর কি। ইভেন দেখেন যে ছায়ানট আজকে ব্রিফিং করলো, ছায়ানটের একটা জায়গায় যেটা ওরা বলতে চাচ্ছে যে সুদিন আসবেই, এরকম একটা, মানে তার মানে হচ্ছে আমরা আসলে কোনো সুদিনের মধ্যে নাই আসলে। তো সব কিছুর মধ্যে যে এরকম একটা বাধা দেওয়ার একটা চেষ্টা, এবং এই যে মঙ্গল শোভাযাত্রা মানে না বলার কারণে যে আমাদের কালচারের অনেক ক্ষতি হবে তা না, কিন্তু যে রাজনীতিটা করলো এইটা আমাদের একটা বড়, এবং এই রাজনীতিটা আসলে এই মঙ্গল নিয়ে তো আপত্তি ছিল উগ্র ডানপন্থীদের আর কি। মূলত তারাই এটাকে হিন্দুয়ানি শব্দ বলে সমাজে ছড়িয়েছে। তারা বলার চেষ্টা করছে যে মঙ্গল শব্দটা আসলে হিন্দুয়ানি শব্দ, এবং এবার ঢাক বাজবে না, ঢাকটাকে তারা হিন্দুয়ানি একটা, এটাও আমি একজনের স্ট্যাটাসে দেখেছি যে ঢাক নাকি বাজবে না। তো এইটা কি সরকার কি আসলে উগ্র ডানপন্থীদের কাছে এক ধরনের মাথা নত করা বা পরাজয় স্বীকার করার মতো কিনা আর কি? আমার মনে হয় যে মানে আমাদের বিগত সরকারও কিন্তু এরকম উগ্রবাদিতার কাছে বেশ কয়েকবারই মাথা নত করেছে, তাই না? হেফাজতের কথা শুনে বইয়ের কন্টেন্টও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই কিন্তু আসলে এইটা, যে আমি কিভাবে এই যে উগ্র যে ডানপন্থী গোষ্ঠীটা আছে তাদেরকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। এখন তাদের দাবি যদি আমি মেনেই নেই, তাহলে তো আর হ্যান্ডেল করা হলো না, তাই না? মানে তারা সামনে আরও অনেক আবদার নিয়ে আসবে, তখন কিন্তু আপনার সেগুলো মানতে হবে। এখন সরকার এই ট্র্যাপটাতে কেন গেল আমি আসলে এটাতে খুব একটা বুঝতে পারছি না। আমি মানে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন হচ্ছে, আমি কিন্তু আমাদের যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, ওনাকে কিন্তু আমি অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর অনেক পছন্দ করি, এবং আমি প্রকাশ্যেই ওনাকে নিয়ে অনেক লেখালেখি করেছি ফেসবুকে। ওনাকে পছন্দ করি আমি এই কারণে, উনি কিন্তু সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করেন, এবং সময়ের গল্পটা উনি কিন্তু সময়ে বলেন। আপনি যদি ওনার ব্যাচেলার দেখেন, মেড ইন বাংলাদেশ, তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, শুধুমাত্র পিঁপড়াবিদ্যাটা একটু অন্যরকম চলচ্চিত্র ছিল, ইভেন ডুবও কিন্তু খুব সমসাময়িক। তো আমার একটা আশা ছিল যে মোস্তফা সরওয়ার ফারুকী এমনভাবে কাজ করবেন
যে উনি কিন্তু ইনক্লুসিভিটি, আমার ধারণা ইনক্লুসিভিটিটা উনি খুব ভালো বোঝেন। মানে এই যারা আন্দোলন করলো, মানে এই বৈষম্য বিরোধী, তারা তো একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছে। তো মোস্তফা সরোয়ার ফারুকী, আমার এক্সপেকটেশন ছিল যে উনি ইনক্লুসিভিটিটা বোঝেন। ছাত্ররা কিন্তু বোঝে না, মানে আমার যেটা দেখে মনে হয়েছে ওদের কথাবার্তা। কিন্তু তারপরেও ওনার কোনো কাজের ভিতরে আসলে আমি ওই যে সবাইকে একসাথে রাখার যে একটা মানে স্পিরিট, এটা আমি দেখতে পাচ্ছি না। না মানে তার মানে যে উনিও ডানপন্থী, উগ্র ডানপন্থীদের কাছে এক ধরনের মাথা নত অবশ্যই উনি করেছেন, মাথা নুইয়ে দিয়েছেন। আরেকটা বিষয়, এটা ছোট্ট আলোচনা, সেটাও যে এই যে আমরা আগে দেখেছি যে বিভিন্ন একসময় রাজাকারদের প্রতিকৃতি, তাদেরকে সেটা এই মঙ্গল শোভাযাত্রা আমরা দেখতে পেতাম। এবার শেখ হাসিনার প্রতিকৃতি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আর কি। এটি আসলে কতটা সমীচীন, সাবেক প্রধানমন্ত্রী, এবং অনেকে যুক্তি দিচ্ছেন যে খালেদা জিয়ার ছবিটা দিয়ে আর কি, যেটা আমি শুরুতেই বললাম আর কি, সেটা তো আসলে মঙ্গল শোভাযাত্রার যারা আয়োজক, মূল আয়োজক, তাদের কোনো পার্টিসিপেশন সেটা নিয়ে ছিল না। ছিল আসলে অতি আওয়ামী লীগের যারা আর কি, তারা এটা বানিয়ে ট্রাকে করে ঘুরেছে এবং মঙ্গল শোভাযাত্রার পেছনে গিয়ে তারা এইটা পুরোটাই, এটা যেটা করা হচ্ছে এটা পপুলিস্ট মানে একটা জায়গা থেকে, আর কিছু না। মানে এখন একটা পপুলিজমের জায়গা হচ্ছে আপনি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি শেখ হাসিনা এবং অ্যান্টি ইন্ডিয়ান, এটা হচ্ছে একটা পপুলার আইডেন্টিটি তৈরি করা হয়েছে আমাদের দেশে। তো সবাই বলতে একটা বড় অংশ কিন্তু সেই পপুলিস্ট ঘরানায় যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সরকারের তো সেই জায়গায় যাওয়ার কথা সুযোগ নাই, হ্যাঁ, কিন্তু তারপরেও তারা যাচ্ছে। এবং এই যে আমি বললাম যে প্রত্যেকটা জিনিসের না একটা লিগেসি থাকবে। মানে আপনি যদি 32 ভাঙার কথা বলেন, আমি কিন্তু বলেছি এটার লিগেসি কিন্তু থাকবে, যে বুলডোজার নিয়ে আসা, এটা ভবিষ্যতেও হবে সামনে। এই যে শেখ হাসিনার প্রতিকৃতি করা হচ্ছে, এটার কিন্তু একটা লিগেসি হবে। কারণ আমি ধরে নিলাম যে খালেদা জিয়ার ওই প্রতিকৃতিটা মঙ্গল শোভাযাত্রার পেছনে অন্য আরেকটা গোষ্ঠী এসে তারা এটা ইনক্লুড করেছিল, তাহলে সেটা তো ছিল একটা খারাপ উদাহরণ। হ্যাঁ, আপনি খারাপটাকে কেন বেছে নিয়ে, বরঞ্চ মানে খালেদা জিয়ার ওই প্রতিকৃতিটা কোনো স্মার্টনেস ছিল না। কিন্তু এবার তো মোটামুটি আমি যেটা ফেসবুকে দেখলাম যে খুব চমৎকারভাবে প্রতিকৃতিটা করা হচ্ছে। এবং এই যে মানে বিদ্বেষের কালচার, এবং এটার সাথে গোলাম আজমকে মেলানোর কোনো সুযোগ নাই। 1971 আর শেখ হাসিনার শাসন দুটা ভিন্ন বিষয়। 1971 আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, আর এটা ছিল একটা স্বৈরাচারের পতন। তো দুটো তো আলাদা বিষয়। আপনি যখনই দুইটাকে একসাথে মেশাচ্ছেন এবং এটাকে লেজিমিট মানে হালাল করার জন্য আপনি আগের খালেদা জিয়া আনছেন, আগের গোলাম আজম আনছেন, এটা কোনোভাবেই যায় না। এবং এই বিদ্বেষটা আমাদের সমাজে সরকার মানে সরকারিভাবে তারা জিয়ে রাখলো, তারা প্রতিষ্ঠিত করলো, এবং ভবিষ্যতে এটা আরো বাজে দিকে যাবে। ঘৃণা বিদ্বেষ দিয়ে তো আসলে সমাজ সামনের দিকে কখনোই এগোতে পারে না আর কি। অন্য একটি প্রসঙ্গ সেটি হলো গত কয়েকদিন থেকেই আপনি হয়তো দেখেছেন বা অবজার্ভ করেছেন যে এই সরকারকে, এই অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকার, এই সরকারকে আসলে একটা লম্বা সময় রাখার জন্য একটা নানা রকম প্রচেষ্টা বা অপচেষ্টা, যেটাই বলি না কেন, সেটি চলছে, নানাভাবে বলানোর চেষ্টা করছে। এর আগে সার্জিস আলম বললেন যে তারা 5 বছর ইউনূসকে যদিও সে দেখতে চায়, কিন্তু যদিও সেটি তার পার্সোনাল মত বলে তিনি পরে ব্যাখ্যা করেছেন। গতকালকে সরকারেরই একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সুনামগঞ্জে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে রাস্তাঘাটে নাকি লোকজন চাইতেছে যে এই সরকার যেন 5 বছর স্টে করে আর কি। তার মানে এই যে আগে যে বাইরের থেকে আলোচনা ছিল, এবং আপনি নিশ্চয় গণমাধ্যমে খেয়াল করেছেন বিএনপির যে লিডার, তাদের বক্তব্য খেয়াল করেছেন যে তারাও বলেছে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সচেতন থাকতে হবে আর কি। এইটা কি সেই ষড়যন্ত্রের অংশ কিনা আর কি, যে সরকারকে আসলে এই নির্বাচনটা ডিসেম্বরে না দিয়ে আরো লেংদি করবে এরকম? না, এই সংশয় সবার ভিতরে আছে, আমার ভিতরেও আছে, যে এই সরকার আদৌ নির্বাচনের দিকে হাঁটতে পারবে কিনা। আমার মতে তো এই সরকারের ওই অ্যাবিলিটি নাই যে একটা ইলেকশন করার।
মানে এটা হচ্ছে আমি মনে করি এই সরকার তার কোনো কাজ দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা করতে পারবে। এইটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নাই আর কি। আপনি আইন শৃঙ্খলা বলেন, আপনি তাদের নিরপেক্ষ জায়গা বলেন, কোনো কিছুর মধ্যেই নাই। এবং এই সরকারের সবচাইতে বড় যে দুর্বলতার জায়গা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনি দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ওনারা বিদেশ থেকে লোক এনে বসাচ্ছেন এবং বিদেশি পাসপোর্টধারী আর কি। বিদেশি পাসপোর্টধারী। আমার কথা হচ্ছে যে মানে দেশে কি কোনো যোগ্য লোক এখনো পর্যন্ত না উনি ডক্টর ইউনূস খুঁজে পান নাই, নাকি মানে মেধাবী লোক নাই আমাদের দেশে? কোনটা যে সবাই কি চলে গেছে মেধাবী সবাই? আপনি এই যে জাতীয় নিরাপত্তা পরিষদের নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে তিনিও আমেরিকান পাসপোর্টধারী। মানে কেন আমার দেশে কি নাই এরকম এরকম একটা গুরুত্বপূর্ণ, এটাও কোশ্চেন উঠেছে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এটা খুবই সেনসিটিভ, এবং তিনি যদি সত্য মিথ্যা জানি না, তিনি মার্কিন পাসপোর্টধারী বলা হচ্ছে এবং অধিকাংশই মার্কিন পাসপোর্টধারী। মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শেখ হাসিনার সময় আমরা যেমন বলেছি যে তারা ভারত বলয়ে ছিল, আমার এখন মনে হচ্ছে ডক্টর ইউনূস আমেরিকান বলয়ের ভিতরে ঢুকে গেছে এবং পুরোপুরিভাবে আমেরিকান বলয়। আমরা যতই বলি ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না টালো, এগুলো আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি, বিশেষ করে আমেরিকা, যেই রাষ্ট্রের সাথে তার সম্পর্কটা কেমন হবে এবং সেই রাষ্ট্রের সাথে তার স্বার্থের জায়গাটা কোথায় কোথায় হবে, এটা মানে ট্রাম্পের ক্ষেত্রেও যা, বাইডেনের ক্ষেত্রেও তা, মানে এটা আমি মনে করি আর কি। তো সেই ক্ষেত্রে এখানে যে বলয়টা তৈরি করা হচ্ছে পুরোটা মার্কিন বলয়। এবং মানে সাধারণ মানুষ যারা, তারা তো চিন্তা করে যে আচ্ছা বিদেশের একজন যোগ্য ব্যক্তি এসে দায়িত্ব নিয়েছেন, আমার দেশকে নিশ্চয়ই উনি একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। সেটি হতো যদি ধরেন তিনি সেই পাসপোর্ট সাসপেন্ড করে তিনি বাংলাদেশের, সেটাই আমি বলতে চাচ্ছি যে সাধারণ মানুষ তো আর এত কিছু হয়তো চিন্তাও করতে পারছে না আর কি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে একটা পর্যায়ে সাধারণ মানুষ কিন্তু বুঝবে, যখন দেখবে যে কি ব্যাপার, যে সব বিদেশি লোক এনে আপনি ইভেন দেখেন যে সংস্কারের যে কোঅর্ডিনেশন, এটা করার জন্য একজন সাংবাদিক এসছেন, উনিও হচ্ছেন আমেরিকান মানে পাসপোর্টধারী মানুষ। তাইলে আমার কেন দেশের মধ্যে কি আমাদের কেউ নাই? মানে এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি। এইটাই হচ্ছে আমার কাছে একটু আশঙ্কা লাগে যে আসলে কোন দিকে তারা এই সরকারটাকে নিতে চাচ্ছে এবং এই নির্বাচন আদৌ তারা করবে কিনা বা করতে পারবে কিনা। আমি তো সামনে আসলে সংঘর্ষ দেখতে পাচ্ছি, আর কিছু না। কারণ বিএনপি, বিশেষ করে বিএনপি আর কি, কখনোই চাবে না নির্বাচনটা ডিলে হোক। কারণ বিএনপিও জানে নির্বাচন যত ডিলে হবে তাদের আসন সংখ্যা তত কমবে। কারণ এটা অনেকটা এখন অনুমেয় যে যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসবে, এটা অনুমান করা যায় আর কি। এটা ভিন্ন কোনো ঘটনাও ঘটতে পারে। 91 সালে যেমন একটা ঘটনা, আমি যদিও অনেক ছোট ছিলাম, যারা সিনিয়র জার্নালিস্ট তারা বলেন যে 91 সালে নাকি সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় চলে এসেছিল বিএনপি। এটা হচ্ছে যে ভিন্ন কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু যতটুকু সাদা চোখে দেখা যাচ্ছে যে তাদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং বিএনপি বলছে কিছু, তারা একটা জাতীয় সরকার করবে, অর্থাৎ সবাইকে নিয়ে তারা একটা গভর্নমেন্ট ফর্ম করবে। এখন এই নির্বাচনটা যদি ডিলে হয়, সেটা যদি 1.5 বছর হয়, 2 বছর হয়, বিএনপির আসন সংখ্যা কিন্তু মাইনাস হতে থাকবে। কারণ অলরেডি আপনি জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের নামে কিন্তু অসংখ্য অভিযোগ জমা হচ্ছে এবং এই অভিযোগের সংখ্যা আরও বাড়বে। আবার এদিক থেকে ছাত্রদের যে দল এনসিপির আপনি খেয়াল করেছেন কিনা যে রোজার মাঝামাঝি সময় থেকে ওরা কিন্তু অনেকটা নিশ্চুপ। এটার কারণ হচ্ছে যে তারা অধিকাংশই এখন নিজ নিজ এলাকায় কাজ করছেন, তার মানে ওরাও একটা জনসংযোগের ভেতরে কিন্তু ঢুকেছে, তাই না? তো স্বাভাবিকভাবেই নির্বাচনকে সামনে নিয়ে বিএনপি আসলে কোন পজিশনটা নিবে, এটা হচ্ছে আগামী 1-1.5 মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এবং আমি একটা সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমি যদিও জানি না যে সরকার কোন দিকে যাবে। সরকারের আলোচনা শুরু করার কথা সংস্কার নিয়ে, সে আলোচনাটাও এখনো আমরা প্রকাশ্যে কিছু দেখতে পাচ্ছি না।
না, কিন্তু একই সঙ্গে তো আপনি এনসিপির কথা বললেন, এনসিপি, জামাত ইসলামী এরা তো আসলে নির্বাচন চায় না এখনই, এত তাড়াতাড়ি নির্বাচন তারা চায় না, তো ওই যে তাদের সুবিধার্থে, মানে তারা দলটাকে গোছাতে পারবে। দলটাকে গোছানো ছাড়াও অনেকে বলে থাকেন যে নির্বাচন হয়ে গেলে পরে এখন যে সরকারের মধ্যে যে জামায়াতের যে প্রভাব, এখন যে সরকারের মধ্যে এনসিপির যে প্রভাব রয়েছে, যদি নির্বাচন হয়ে যায় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তো আর তাদের সেই প্রভাব থাকবে না, তাদেরকে আর তখন কেউ পাত্তা দেবে না। মানে একেবারে মানে রিয়েল একজন মানে ছোটোখাটো একটা পলিটিক্যাল পার্টি যেভাবে তাদের দল গোছায়, নানা রকম বাধা বিঘ্ন অতিক্রম করে সেইভাবে তাদেরকে রাজনৈতিক কার্যক্রম করতে হবে, সেটি তারা চাচ্ছে না। যার ফলে একটা পার্ট নির্বাচন পিছিয়ে যাক সেটা চায়, শুধু একমাত্র বিএনপি এবং তার যে অ্যালায়েন্স আছে যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা হয়তো নির্বাচনটা চাচ্ছে আর কি। তো এটি আসলে আসলে সামনের দিনগুলিতে বোঝা যাবে। একটা ছোট্ট কোশ্চেন, এই যে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বলেছেন যে সাধারণ জনগণ চাইতেছে আর কি, আমার একটা কোশ্চেন, খুব কৌতূহল যে এই সাধারণ জনগণটা কারা? আর এই যে যারা চায় না, আমরা তো দেখি যে অনেকেই নির্বাচন আসলে চায়, তার মানে কি তারা কি অসাধারণ জনগণ? মানে এইটা মানে সবাই সাধারণ জনগণের উপরে একটা ভর দিয়ে, সাধারণ সবাই তো জনগণের কথা বলে, তাই না? মানে শেখ হাসিনাও জনগণের কথা বলেছে, তার আগে বিএনপি যখন ছিল তখনও আমরা শুনেছি জনগণ আর জনগণ। তো এরশাদও এরকম জনগণের কথা নিশ্চয়ই বলেছে, যেহেতু ওই সময়টা আমি ছোট ছিলাম, দেখার সুযোগ হয় নাই। বই টই পড়ে তো আর এগুলা জানা যায় না যে ওনাদের বক্তব্য কি ছিল। এই জনগণ তো আসলে একটা রাজনীতির অংশ, আর কিছুই না। জনগণ একটা বলির পাঠা আর কি। সবাই জনগণকে বিক্রি করে দেয়। এখন জনগণ কি চায় এটার জন্য একটা ফ্রি ইলেকশন হওয়া উচিত আর কি, যে জনগণ কি নির্বাচন চায় কি চায় না, একটা ওপেন ইলেকশন হলে আসলে বোঝা যেত। তবে এটাও সঠিক, আমি অনেকের সাথেই কথা বলে, মানে অনেক সিনিয়র সিটিজেন অনেকে আমি দেখলাম যে অনেকে বলে যে আসলে আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, তার থেকে ইউনূসই থাকুক, উনিই চালাক। তো যদি উনিই চালান তাহলে আর আমাদের মানে একটা সরকারের পতনের কি দরকার ছিল, তাই না? মানে এই যে ছাত্রদের অনেককেই আমি বলতে শুনি যে গণ অভ্যুত্থান শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই, এটা একটা পুরো ফালতু কথা। ইলেকশন অন্যতম একটা কারণ ছিল শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষুব্ধতার। অনেক মানুষ ক্ষুব্ধ ছিল যে ভোট সে দিতে পারছে না। বাংলাদেশের মানুষ সবাই গণতন্ত্র বলতে বোঝে যে ভাই আমি একটা ভোট দিব, এবং বাংলাদেশে একটা উৎসব, বাংলাদেশের ভোট কিন্তু অনেক উৎসব মুখর, তো সেই উৎসব মুখর একটা পরিবেশ হবে, আমরা ভোট দিব এবং যে জিতবে সে ক্ষমতায় আসবে। এই জায়গাটা থেকে তো বঞ্চিত ছিল, ভোট ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষের ক্ষুব্ধতা তো ছিল ওই জায়গায়। আপনার এই যে এখন যত কথা বলে, এই অত কথা যদি ওই 3 আগস্ট নাহিদ ইসলাম ওখানে বলতো, তাহলে আমি দেখতাম যে 5 আগস্ট কয়জন মানুষ মাঠে নামতো। তারা যদি বলতো আমরা বুলডোজার দিয়ে এটা করব, আমরা সংবিধান বাতিল করব, আমরা রাষ্ট্রপতিকে উৎখাত করব, এগুলো যদি বলতো, ক্ষমতায় থাকবো নির্বাচন ছাড়া, যে সংস্কার ছাড়া আর নির্বাচন হবে না, এগুলো যদি বলতো, তাহলে দেখা যেত যে বিএনপি মাঠে নামতো কিনা সন্দেহ আছে এই 5 আগস্ট। মানে এখন ওনারা তো মূল স্টেক হোল্ডার সেজে বসে আছেন। আমি লিখিত দিব, বিএনপি যদি এই আন্দোলনের ভিতরে না থাকতো, জীবনে এই আন্দোলন সফল হতো না। পুরোটা আন্দোলনের কৃতিত্ব কিন্তু সকল পলিটিক্যাল পার্টির, ছাত্ররা সামনে ছিল। আমি এর আগে কখনো বলি নাই, মানে সাধারণ মানুষ, মানে আপনি যদি 2014 থেকে তো বিএনপি আন্দোলন করছে, 13 থেকে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো, তখন থেকে তো বিএনপি এটা নিয়ে আন্দোলন করছে। সাধারণ মানুষ কি বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে? অনেকে হাসাহাসি করতো না যে আরে বিএনপি আন্দোলনই করতে পারে না, এরকম তো বলতো। কিন্তু বিএনপি আন্দোলন করতে পারে নাই কেন? বিকজ ওই যে একটা ট্যাগিং কালচার তৈরি করা হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষ মুক্তিযুদ্ধের বিপক্ষ একটা ডিভাইডেশন রুল তৈরি করা হয়েছিল, যার কারণে মানুষ কিন্তু ভয় পেত, মাঠে নামতো না, সাধারণ মানুষ নামতো না, অনেক নিপীড়নের শিকার হয়েও ভয় পেত। কিন্তু যখন মানুষ দেখেছে যে সাধারণ ছাত্ররা মিছিলের সামনে, তখন কিন্তু সেই মিছিলের মধ্যে ইনক্লুড হয়েছে। তো অবশ্যই ছাত্রদের কৃতিত্ব এখানে আছে, কিন্তু তাই বলে সকল কৃতিত্ব যে তাদের, এটা আবার সঠিক নয়। না, সেটাই। এখন তো আসলে সেইটা নিয়েও নানা রকম একটা ঝগড়াঝাটি কামড়াকামড়ি আমরা দেখেছি যে কে আসলে মূল স্টেক হোল্ডার, কে সাইড লাইনে ছিল, কে কী করেছে। এনিওয়ে, আরেকটা বিষয় শরীফ, খুবই আলোচিত একটি ঘটনা, মেঘনা আলম নামে একজন মডেল
কাম অভিনেত্রী, তাকে তার বাসার থেকে দরজা ভেঙে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। পরে তার যে শুভানুদ্দায়ী বন্ধুরা তারা থানায় গিয়েছেন, ডিবি অফিসে গিয়েছেন, কেউ স্বীকার করেনি প্রথম দিকে, এবং তাকে যখন আটক করা হয় তখন তিনি একটা লাইভও করেছিলেন। পরে 24 ঘন্টার মধ্যে ফ্যামিলিকেও জানানো হয়নি, কোর্টেও সোপর্দ করা হয়নি। পরে তাকে 1974 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেই পাওয়ার অ্যাক্টের মাধ্যমে তাকে ডিটেনশন দিয়েছে 30 দিনের। রাত 10টায় কোর্ট বসিয়ে 30 দিন ডিটেনশন দিয়ে, এবং যেটি জানা যাচ্ছে যে সৌদি আরবের একজন সিনিয়র বাংলাদেশের দূতাবাসের একজন সিনিয়র অফিসিয়ালের সাথে তার একটি ব্যক্তিগত সম্পর্কের কারণের সূত্র ধরে তাকে ডিটেনশন দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই ডিএমপির ব্যাখ্যাটা খেয়াল করেছেন যে তাকে রাষ্ট্রবিরোধী মানে নানা রকম একটা ব্যাখ্যা দিয়ে শেষে আবার লিখেছে যে সে চাইলে আইনের আশ্রয় নিতে পারবে। তো তাকে তো আপনি ডিটেনশন দিয়ে রেখেছেন আর কি। এক নাম্বার হলো যে আপনি একজন নাগরিককে যেভাবে আপনি ধরে নিয়ে এসেছেন সেইটা আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না। 2 নাম্বার, আপনি তাকে ডিটেনশন দিলেন, 24 ঘন্টার যে ল সেটি ব্রেক করলেন। 3 নাম্বার, আপনি তাকে ডিটেনশনে পাঠিয়ে বলছেন যে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আর কি। তো এইটা কেমন? মানে বাংলাদেশে তো আমরা শুনছি যে পরিবর্তন, আগে এরকম হতো এখন হবে না। এটা অনেকটা আপনার শহীদুল আলমের ঘটনা মনে আছে কিনা, 2018 সালে তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে কিন্তু স্বীকারও করছিল না যে শহীদুল আলমকে যে তুলে নিয়ে গেছে। একই ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এবং আমার ধারণা এই মেঘনা আলম যিনি, উনি খুব মানে ভালো একটা কাজ করেছেন যে তাৎক্ষণিক লাইভ করে ফেলেছেন। উনি যদি লাইভ না করতেন আমার ধারণা এখন পর্যন্ত স্বীকার করতো না কোনো সংস্থা যে তাকে অ্যারেস্ট করেছে। লাইভটা করার কারণেই কিন্তু শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এটা স্বীকার করতে। আর স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট, এটা তো সবসময় বলা হয়েছে একটা কালো আইন, এবং আমরা যে সরকারের বাইরে থাকে সেই এটা সমালোচনা করে, কিন্তু সরকারে গেলে আবার এটা ব্যবহার করে। আর এই সরকার তো এটা ব্যবহার করারই কথা না, কিন্তু তারা করলো। তাহলে ওর লেজিটিমেসি কোথায় আমি জানি না। এখন মানে আমি আইনটা দেখছিলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন। আপনি যে বললেন যে 2 ধারায় একটা কথা বলা আছে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের যদি কোনো, এটা কিন্তু আমাদের সংবিধানেও আছে। আপনার বাক স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্রে আবার কিছু ক্লজ দেওয়া আছে যে কি কি আপনি আবার পারবেন না, যে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বললে বা এমন কোনো নিউজ করলেও কিন্তু সেটা বাক স্বাধীনতার মধ্যে পড়বে না। তার মানে আমাদের দেশে অনেক আইন আছে, সেই আইনে যে কাউকে যে কোনো সময় ফেলে দেওয়া যায়। রোজিনা ইসলামকে যেমন 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়েছিল। এই সরকারের কাছে এটা কেউই আশা করে না, প্রত্যাশিত না। কিন্তু এটা ওনারা করেছেন। আরও দুঃখজনক বিষয় হচ্ছে এই সরকারের যিনি সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম, উনি আবার পুলিশের বক্তব্যটা স্ট্যাটাস দিয়েছেন। এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়া দেখলাম অনেকে ওনাকে সমালোচনা করছেন। একদিক থেকে ভালো যে সবাই এখন সমালোচনা করতে পারছে, আগে হয়তো এত সমালোচনা করতে পারতো না। এখন সরকারের কাছে এটা নিয়ে তো কিছু বলার নাই, কিন্তু অনুরোধটা হচ্ছে যে এই ধরনের ভয়ঙ্কর আইন আসলে কিভাবে বাতিল করা যায় সেই জায়গায় আমাদের মনোনিবেশ করা উচিত। এবং কোনো কিছু যদি ঘটেও থাকে সেটি কিন্তু আরো ভিন্ন ভিন্ন ওয়ে রয়েছে আর কি। আইন তো আছেই, মানে আপনি ওনার সাথে আলাপ করা, মানে আইন শৃঙ্খলা বাহিনী তার সাথে কথা বলা বা তাকে ডেকে নিয়ে যাওয়া, তাই না? মানে সব কিছুই তো আছে বাংলাদেশে। আইনজীবীর মাধ্যমে কথা বলা। মেঘলা আলমের লাইভে কিন্তু আমি দেখছিলাম যে উনি বলছেন যে আমি আইনজীবী, এবং এটা কিন্তু তার সাংবিধানিক অধিকার। তো সেটাও কিন্তু এখানে হরণ হয়েছে, এবং এটা যারা করেছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু যেহেতু সরকারের উদ্যোগেই হয়েছে, এটার কোনো শাস্তি হবে না। এবং সরকারও নিশ্চয়ই শেষ পর্যন্ত কোনো একটা হাস্যকর ব্যাখ্যা সামনে আনবে। এটা কি সৌদি আরব যেহেতু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি, বন্ধু, তা তো অবশ্যই বন্ধু রাষ্ট্র, সেখানে প্রচুর শ্রমিক রয়েছে, প্রবাসী রয়েছে, সেইটা যেন কোনো হ্যাম্পার না হয়। কিন্তু একটা ছোট্ট জিনিস আর শুধু শেয়ার করি আর কি। যখন আমি বেশ কয়েক বছর আগে একজন
নিপীড়িতা আর কি, একজন নারী শ্রমিক সৌদি আরব থেকে ফেরত এসেছিলেন, তার ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল আমার। র্যাব তাকে উদ্ধার করে এনেছিল। তার মুখে যে আমি ভয়ঙ্কর নির্যাতনের কথা সৌদি আরবের একই পরিবারের পুরুষ সদস্য মানে বাবা ছেলে ভাই এরকম শুনেছি, গা শিউরে ওঠার মতো। আসলে আমরা যেরকম মনে করি সৌদি আরবের পাক পবিত্র মানে ভূমি এবং মানুষও, আসলে মানুষ কিন্তু আসলে এইটা ভূমির সাথে বিচার করে হয় না আর কি, সেখানকার মানুষ আরো বেশি নৃশংস মানুষই আর কি। ধন্যবাদ শরীফ, আজকে এ পর্যন্তই। আমরা আসলে যেটি আলোচনায় বলছিলাম যে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। অনির্বাচিত সরকার 5 বছর যে কোনো ষড়যন্ত্র বা যে কোনোভাবে অপকৌশলে সেইটা আসলে কখনো দেশের জন্য মঙ্গলজনক কোনো কিছু হবে না। দেশে অস্থিরতা বাড়বে, নানা রকম অশান্তি অস্থিতিশীলতা এইসব সৃষ্টি হবে। সেটির চাইতে আসলে একটা নির্বাচন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার, রাজনৈতিক সরকার যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, সেটি মনে হয় দেশের জন্য খুব ভালো হবে। এবং সর্বশেষ যেটি আমরা আলোচনা করছিলাম যে মেঘনা আলম, বাংলাদেশের কোনো নাগরিককে মানে ভিন্ন কোনো দেশের জন্য কোনো নাগরিককে খুব খাটো করে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে এই আইনের অপপ্রয়োগ করে তাকে হেনস্থা করাটা কোনোভাবেই কাম্য না। আমাদের যেমন বন্ধু রাষ্ট্র প্রয়োজন, যেই রাষ্ট্রের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে তাকেও যেমন প্রয়োজন, তেমনি আমাদের যে নাগরিক, এই দেশের যে নাগরিক, তাকেও তার যে মর্যাদা, তার যে অধিকার, সেটুকু আসলে বজায় রাখা আমাদের রাষ্ট্রেরও কর্তব্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।